হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো হিস্ট্রি মেজর নিয়ে 6th সেমিস্টারে, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সেটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্টের যে তোমার ব্যাকগ্রাউন্ড আছে বা কজেস অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি সম্পর্কে আলোচনা হবে মেজর পেপার 13 থেকে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। ইউনিট নাম্বার 1 থেকে আজকে ক্লাস নাম্বার 6 চলছে, এবং তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে, অথবা 6295916282 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে 1199 রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, ভীষণ গুরুত্বপূর্ণ। কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমি বলে দিচ্ছি তোমাদের কিন্তু 12 নম্বরের জন্য আসবেই পরীক্ষায়, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, দেখো প্রথমত একটা পটভূমি বা তোমরা একটা সূচনা বলে লিখতেই পারো। তো ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসে সর্ববৃহৎ গণ আন্দোলন কিন্তু ছিল ভারত ছাড়ো আন্দোলন। কেন গণ আন্দোলন বলা হয়? তার কারণ দেখো কত মানুষ তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এত সংখ্যক মানুষ যে আন্দোলনে যোগদান করবে তাকে তো গণ আন্দোলন বলাই যায়, তাই না? পিপলস মুভমেন্ট ছিল, এটা একটা সর্ববৃহৎ ভারতবর্ষের মধ্যে আন্দোলন ছিল স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে। তাহলে গান্ধীজি পরিচালিত 1942 খ্রিস্টাব্দে যে ভারত ছাড়ো আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল বা ভারত ছাড়ো আন্দোলন যে সূচনা হয়েছিল, সেখানে কিন্তু সর্ববৃহৎ এটা একটা গণ আন্দোলন ছিল এবং জাতীয় আন্দোলন ছিল। ন্যাশনাল মুভমেন্ট বলতে পারি, গান্ধীজির নেতৃত্বে যে জাতীয় আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল, অসহযোগ আন্দোলন, খিলাফত আন্দোলন বলতে পারি, আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্টের কথা বলতে পারি, নন কোঅপারেশন মুভমেন্টের কথা বলতে পারি, সবগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ যে আন্দোলন ছিল সেটা কিন্তু ভারত ছাড়ো মুভমেন্ট বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ওকে, 1942 সালে 8ই আগস্ট গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস কিন্তু অত্যাচারী ইংরেজদের ভারত ছাড়ার দাবি নিয়ে তোমার হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনের কিন্তু সূচনা করেছিলেন, যে আমাদের দেশটা আমরা কি করে চালাবো সেটা আমাদের বুঝে নিতে দিন, এটা আপনাদের কোনো মাথা ব্যথা নেই, আপনাদের কোনো না জড়ালেও চলবে। তো সুতরাং এই ব্রিটিশ কুইট ইন্ডিয়া মানে ব্রিটিশদেরকে ভারত ছাড়ো এই স্লোগান নিয়ে যে আন্দোলন পরিচালিত হয়েছিল গান্ধীজির নেতৃত্বে 8ই আগস্ট, যার জন্য এই আন্দোলনকে কিন্তু অনেক ক্ষেত্রে আগস্ট আন্দোলনও কিন্তু বলা হয়। তাহলে এই ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্টকে কিন্তু 1942 এর আন্দোলন বলা হয়, এটাকে আগস্ট আন্দোলন বলা হয় এবং ভারত ছাড়ো আন্দোলনও কিন্তু বলা হয়। ঠিক আছে, তো বলছে এই আন্দোলন আগস্ট আন্দোলন নামেও কিন্তু পরিচিত। তাহলে খুব সুন্দরভাবে এই প্যারাগ্রাফটা আমরা লিখতেই পারবো যে ভারতের জাতীয় আন্দোলনের ইতিহাসের সর্ববৃহৎ গণ আন্দোলন ছিল 1942 খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলন, বা আমরা বলতে পারি ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ব্রিটিশদেরকে ভারত ছাড়ার দাবি নিয়ে এই আন্দোলনটা পরিচালিত হয়েছিল এবং গান্ধীজির নেতৃত্বে পরিচালিত সর্ববৃহৎ গণ আন্দোলন ছিল এটি। 1942 সালে 8ই আগস্ট পরিচালিত হয়েছিল বলে এই আন্দোলনকে কিন্তু আগস্ট আন্দোলন বলেও অভিহিত করা হয়। তো এই প্যারাগ্রাফটা নিজের মতন করে তোমরা কিন্তু ইজিলি ভাবে লিখতেই পারো। চলে আসবো পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্ট যেটা বলেছে পটভূমি বা কারণগুলো। প্রথমত আমরা যে পয়েন্টটা নিয়ে আসবো সেটা হচ্ছে ক্রিপস মিশনের বা ক্রিপস প্রস্তাবের ব্যর্থতা। কি ছিল এই ক্রিপস প্রস্তাব? দেখে নিই। ক্রিপস মিশনের প্রস্তাবে ভারতবর্ষের স্বাধীনতার কোনো উল্লেখ কিন্তু ছিল না। এবার স্ট্যাফোর্ড ক্রিপস ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপস ভারতে এসেছিল কিছু দাবি দাওয়া নিয়ে, কিন্তু সেই দাবি দেওয়ার মধ্যে কিন্তু ভারতের স্বাধীনতার কোনো উল্লেখ না থাকায় ভারতবাসীরা এই দাবি দাওয়া কিন্তু মানতে পারেনি। তো বলছে ফলে ভারতীয়রা উপলব্ধি করতে পারে যে ইংরেজ সরকার স্বেচ্ছায় তাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দেবে না। অর্থাৎ কি, যে কোনো মতেই ব্রিটিশ সরকার যে স্বাধীনতাটা ভারতীয়দের হরণ করে নিয়েছে সেটা কখনোই ভারতীয়দেরকে কিন্তু বিনা আন্দোলনের কারণে কিন্তু দেবে না। অর্থাৎ আন্দোলন করেই এটাকে ছিনিয়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু দেবে না। তাহলে ক্রিপস মিশনের এই যে প্রস্তাব ছিল, এই ক্রিপস মিশনের প্রস্তাবে ভারতের স্বাধীনতা বা ডোমিনিয়নের কোনো মর্যাদা না দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, যার ফলস্বরূপ কিন্তু ভারতবাসীরা একটা বৃহত্তর আন্দোলনের দিকে কিন্তু পা বাড়িয়েছিল। ফলে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হওয়া ছাড়া স্বাধীনতা অর্জনের দ্বিতীয় কোনো কিন্তু পথ বা রাস্তা খোলা ছিল না। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, চলে আসবো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি বলেছে দেখে নেবো, ব্রিটিশদের অত্যাচার। ঠিক আছে, এখানে ব্রিটিশদের অত্যাচারের মধ্যে কি বলছে? এখানে বলছে ব্রিটিশ সরকার ভারতীয় জনগণের ওপর যে নির্যাতন, নিপীড়ন এবং আর্থিক শোষণ চালায় তাতে ভারতীয়দের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যায়।
তাহলে একটা সময় তুমি যদি আমার উপরে অত্যাচার করো, তাহলে আমি অত্যাচারটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেনে নেব, কিন্তু তারপরে কিন্তু এই অত্যাচারটা আমি মেনে নেব না। তাহলে অত্যাচারিত হতে হতে একটা সময় পরে আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তারপরে কিন্তু আমি আন্দোলনের পথে কিন্তু পা বাড়াবই। যেমন করে এখন পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু আজকে আমাদের যে সমস্ত শিক্ষক সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনের পথে নেমেছিল, রাস্তায় বা রাজপথে, তাই না? তো এছাড়া ব্রিটিশ আধিকারিকরা প্রায়ই ভারতীয়দের কালা আদমি বলে কিন্তু অপমান করতো, যে কালা আদমি মানে ব্রিটিশরা ভারতীয়দেরকে কি বলতো, কালা বলে সম্বোধন করতো, ঠিক আছে, ডগ বলে সম্বোধন করতো, কুকুর বলে সম্বোধন করতো, যে আইনসভায় কুকুর ভারতীয়দের প্রবেশ নিষেধ, এরকম ভাবে তারা কিন্তু তাদের দরজার সামনে কিন্তু লিখে রাখতো, ঠিক আছে। ফলে ভারতীয়রা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে, রেগে যায় ভারতীয়রা, যার ফলস্বরূপ আমরা বলতে পারি যে এই ব্রিটিশদের অত্যাচারের কারণে ভারতীয়রা যে আন্দোলনে পা বাড়িয়েছিল সেটার জন্য একটা কুইট ইন্ডিয়া মুভমেন্টও কিন্তু সংগঠিত হয়েছিল। চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে, কি বলছে, খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, আমরা জানি প্রত্যেকেই এই সময়কালে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু খাদ্যের জন্য হাহাকার দেখা দেয়। কেন কি, ভারত থেকে ব্রিটিশ সরকার কিন্তু প্রচুর পরিমাণে বা ব্রিটিশরা প্রচুর পরিমাণে খাদ্যশস্য নিয়ে যেতে শুরু করেছিল এই যুদ্ধের প্রয়োজনে, এবং তার ফলস্বরূপ যেভাবে খাদ্যশস্য ভারতে একটা সময় তৈরি হতো, পরবর্তীতে কিন্তু ভারত কিন্তু কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত হলো, এবং ভারতবর্ষের ব্যবসায়িক উদ্দেশ্যে কিন্তু কৃষির বাণিজ্যিকীকরণ যখন শুরু হলো, তখন কিন্তু ব্রিটিশার্সরা জবরদস্তি নীল চাষ এবং বাণিজ্যিক ফসল পাট তন্তু এগুলো চাষ করাতে বাধ্য করতে, ফলে খাদ্যশস্যের পরিমাণও ভারত কমে গিয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে যে সমস্ত সেনাবাহিনীর রসদ জোগাড় করাও কিন্তু ভারতীয়দের এই মানে করার কারণে, আর যে কোনো যুদ্ধ লাগলে পরেই দেশে খাদ্যশস্যের পরিমাণ বা খাদ্যশস্যের দামের পরিমাণ কিন্তু বাড়ে, তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিন্তু যুদ্ধ লাগলে পরে বেড়ে যায়। তাহলে এই কারণে কিন্তু আমরা বলতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু একটা ভারত জুড়ে হাহাকার দেখা দেয়। প্রয়োজনের তুলনায় যোগান কম হওয়ায় খাদ্যশস্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটে। চালের মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 30 থেকে 60 টাকা, অর্থাৎ ডবল হয়ে যায়। যেই দাম যা ছিল, যে জিনিসের দাম সেটা ডবল হয়ে যায়। তো বলছে প্রতি মণ। এছাড়া জ্বালানি তেল, ওষুধপত্র, বস্ত্র প্রভৃতি দুষ্প্রাপ্য হয়ে পড়ে। এই সময় মানুষ এগুলো পায় না। দুষ্প্রাপ্য মানে কি, খুব কষ্ট করে এগুলোকে মিলতো মানুষের। তাহলে আজকে আমাদের খাবার লাগবে, চাল লাগবে, চাল ছাড়া তো চলবে না, আটা লাগবে, আটা ছাড়া তো চলবে না। তাহলে এগুলো যদি আমাদের পাশে যে মুদিখানা দোকানে যদি না পাই, সেগুলোকে যদি আমার অনেক দূর গিয়ে আনতে হয়, তাহলে তো সেগুলো দুষ্প্রাপ্য সম্পদের মতন হয়ে যাবে, যেগুলো খুব সহজে পাওয়া যায় না। তো এই সমস্ত ওষুধপত্র মানে সময়ের যে সময় ওষুধপত্র সেটা পাওয়া যাচ্ছে না, বস্ত্র পাওয়া যাচ্ছে না, তেল পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, কেরোসিন পাওয়া যাচ্ছে না, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার হচ্ছে দুষ্প্রাপ্য হয়ে উঠছিল। আচ্ছা, এই দেখো একটা ছবি আমরা দিয়েছি তোমাকে। এই ছবিটার দেখে মাধ্যমে তোমরা একটা রিয়ালাইজ করতে পারবে যে মানুষজনের ঝুড়ি টুড়ি সব ফাঁকা, কিন্তু মানুষ কিচ্ছু পাচ্ছে না খাবার দাবার, ঠিক আছে, এরকম একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল। নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো। নেক্সট পয়েন্টে যেটা বলেছে সেটা বলছে স্বাধীনতার তীব্র মানে আকাঙ্ক্ষা, ঠিক আছে, এটা আকাঙ্ক্ষা হবে, আকাঙ্ক্ষা কয়াকার উময় ক্ষয়াকার আকাঙ্ক্ষা। বলছে পূর্বের অসহযোগ ও আইন অমান্য আন্দোলন, মানে ভারত ছাড়ো আন্দোলনের আগে অলরেডি দুটো জাতীয় আন্দোলন হয়ে গেছে, একটা অসহযোগ আন্দোলন এবং একটা আইন অমান্য আন্দোলন। তো ভারতীয়দের স্বাধীনতা প্রাপ্তির আকাঙ্ক্ষাকে কিন্তু তীব্রতর করে তুলেছিল। তাহলে একমাত্র অসহযোগ আন্দোলনের ফলে চৌরি চৌরা ঘটনার কারণে গান্ধীজি এই আন্দোলনটা যখন হিংসাত্মক হয়ে উঠছিল, তখনই মানে জল ঢেলে, কিন্তু আমরা বলবো জল ঢেলে গান্ধীজি এই আন্দোলনটাকে থামিয়ে দিয়েছিল। এবং তার ফলস্বরূপ আবার মনে করো আইন অমান্য আন্দোলন এবং অসহযোগ আন্দোলন, পরপর দুটো আন্দোলন ব্যর্থ হওয়ার কারণে মানুষজনের মধ্যে যে ক্ষোভটা ছিল, সেই ক্ষোভটা কিন্তু বেশি করে প্রজ্বলিত হচ্ছিল আর পরবর্তীকালে, যার ফলস্বরূপ বলতে পারি মানুষের মধ্যে যে তীব্র আকাঙ্ক্ষা, সেটা কিন্তু স্বাধীনতার বেশি দূরে নয়। তো স্বাধীনতার জন্য ভারতবাসী ব্যাকুল হয়ে ওঠে। তারা চেয়েছিল অপর একটি সর্বভারতীয় গণ আন্দোলন গড়ে তুলে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে। তাহলে ব্রিটিশদের কাছ থেকে যেমন করে হোক স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হবে, তবেই কিন্তু মানে আমাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু মিটবে। তো এই ছিল তোমার হচ্ছে স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা একটা পয়েন্ট, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী পয়েন্টে। কি বলছে, নেতৃবৃন্দের অনমনীয় মনোভাব। বলছে ব্রিটিশ সরকারের প্রতি দেশের নেতাদের কিন্তু প্রতিবাদী মানসিকতা, বিশেষত গান্ধীজির অনমনীয় মনোভাব আর একটি গণ আন্দোলনের কিন্তু পটভূমি তৈরি করেছিল বা রচনা করেছিল। ফলে গান্ধীজি দেশবাসীর উদ্দেশ্যে করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান দিলে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়। গান্ধীজি এখানেই বলেছিল ডু অর ডাই, অর্থাৎ করবো না হয় মরবো, এই ধরনের একটা মানসিকতা নিয়ে কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। যার ফলস্বরূপ এখানে একটা দেখতে পারি যে আমরা জাস্ট এটা একটা ফটো, জাস্ট এই ফটো দিয়ে দেখতে পাচ্ছ গান্ধীজি এখানে স্লোগান দিয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময়, যে করেঙ্গে ইয়া মরেঙ্গে, হয় করবো না হয় মরবো, অর্থাৎ ডু অর ডাই, এই ধরনের স্লোগান কিন্তু গান্ধীজি কি করেছিলেন, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলাকালীন সময় কিন্তু দিয়েছিলেন এবং আন্দোলনের কিন্তু সূচনা করেছিল। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা
ভারত ছাড়ো আন্দোলনের কারণগুলো জানলাম, কেন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, কেন করেছিল মানুষ ভারত ছাড়ো আন্দোলন, কেন সামিল হয়েছিল, কিসের জন্য সামিল হয়েছিল, সমস্ত কিছু আজকে পড়লাম। এভাবে কুইট ইন্ডিয়া মুভমেন্টের আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আগামী ক্লাসে তোমরা পাবে। প্রতিদিন ক্লাসটাকে সংক্ষিপ্ত আকারে দেওয়া হচ্ছে যেন তোমরা বুঝতে পারো, বিষয়বস্তুগুলো সম্পর্কে অবগত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে এসে সময় নষ্ট না করে, এদিক ওদিক না ভরকিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে দেবো সঠিক গাইডেন্স। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সব থেকে বড় কোচিং সেন্টার হচ্ছে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার, এবং সব থেকে মানে তোমাদের পাশে দাঁড়ানোর মতন, সব সময় ক্লাসগুলো নেওয়ার মতন, শুধুমাত্র নোটস দিয়ে আমরা থমকে থাকি না, আমরা ক্লাসেসের উপরেও কিন্তু একদম ততটাই ফোকাস করি যতটা আমরা নোটসের উপরে ফোকাস করি। আমাদের কাছে পাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস, আমাদের কাছে পাবে রেকর্ডেড ভার্সনের ক্লাস, আমাদের কাছে পাবে তোমরা ডাউট ক্লিয়ারিং সেশন, তোমরা পাবে সাজেশন 100% কমন এবং মক টেস্ট, সাথে লাইভ ক্লাস ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।